বাংলাদেশ ভারতের সঙ্গে কোনো মতেই সরাসরি যুদ্ধে যাবে না। কারোর মনে যদি কোনো রকম সন্দেহ থাকে যে বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারত সরকার তারা দুর্বল, তাহলে ভুল ধারণা নিয়েছেন। এটা যদি বাংলাদেশের লোকরা জানেন বা বাংলাদেশের এই ইউনূসের অসাংবিধানিক সরকার তারা যদি ভাবে যে বিএসএফ দুর্বল বা ভারত সরকার দুর্বলতা দেখাচ্ছে, তাহলে সেই ভুল ভ্রান্তিটা ভেঙে যাবে অচিরেই। এখনো 100 পুরো হতে একটু দেরি আছে, করে যাক, যতক্ষণ করবে করুক। ভারতের মাটিতে পা দিয়ে ওরা যদি আরো বাড়াবাড়ি করে ফিরে যাবে না। উনি বলেছেন যে উনি বিশ্বাস করেন বা ওনার কাছে খবর আছে যে কোনো পশ্চিমবঙ্গে কোনো জঙ্গি নেই। আমি চমৎকৃত হলাম, ওনার কাছে খবর আছে। তো ওনাকে ইমিডিয়েট স্বরাষ্ট্রমন্ত্রী করে দেওয়া উচিত পশ্চিমবঙ্গে, কারণ সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী ঠিকঠাক কাজ করতে পারছেন না। এবং ওই হুমায়ুন কবিরও বলেছেন যে দিদি অত্যন্ত ব্যস্ত, স্বরাষ্ট্রমন্ত্রী কাজটা ঠিকভাবে করতে পারছেন না। তো এই পুর নগর উন্নয়ন মন্ত্রীকে বা মেয়রকে স্বরাষ্ট্রমন্ত্রী করে দেওয়া হোক। আগে আমাদের গৌতম আদানি সংস্থার ওই 8,000 কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল সেটা দিন। কালকে আদানি যদি বন্ধ করে দেয় আপনার বাড়িতে লাইট জ্বলবে না, মোমবাতি জ্বালিয়ে বসতে হবে। আমি জানি না এই মোমবাতি উনি চীন থেকে আনবেন বা তুরস্ক বা পাকিস্তান থেকে আনবেন কিনা। তো বাংলাদেশের এই অবস্থা। এখন ইউনূস এগুলো বলবেই, ইউনূস ভয়াবহ চাপের মধ্যে রয়েছে। আর ওনার আয়ু রাষ্ট্রপ্রধান হিসাবে দিন 12-14। তুরস্ক থেকে যে অস্ত্রগুলো আসছে অধিকাংশই বাতিল অস্ত্র। পাকিস্তান সেই অস্ত্রগুলো পাঠাচ্ছে বাংলাদেশকে, এবং কোনোটাই কিন্তু বিনা পয়সায় আসছে না, সবগুলোকে কিনতে হচ্ছে বাংলাদেশে। ব্রহ্মস যে ভারত পরীক্ষা করলো কয়েকদিন আগে, একটা ব্রহ্মসের অ্যাপ্রক্সিমেট কস্ট হচ্ছে মোটামুটি 200 কোটি টাকা। আজকে যদি ভারত বলে বাংলাদেশকে না ঠিক আছে তোমাদের আমরা 10খানা ব্রহ্মস দিচ্ছি 2000 কোটি টাকা, বাংলাদেশ কিনতে পারবে? দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা বিএসএফ কেন অ্যাকশন নিল না, তো কি চাইছো বিএসএফ কে শোকজ করবো আমি কেন অ্যাকশন নিল না? আমি তো বরং অভিনন্দন জানাবো বিএসএফ কে তারা প্রচন্ড রকম সংযম দেখিয়েছে। বিএসএফ এর যারা জওয়ান বা বিএসএফ এর যারা আধিকারিকরা রয়েছে, অফিসাররা রয়েছেন, তারা তো আর খুব সাধারণ নাগরিক নন। তারা যথেষ্ট প্রশিক্ষিত, অভিজ্ঞ, দক্ষ, এবং টেলিভিশনের পর্দায় বা খবরের কাগজে বা রাজনীতির মঞ্চে অনেকেই চিৎকার করে থাকেন রাষ্ট্রীয় সুরক্ষা, দেশপ্রেম ইত্যাদি নিয়ে। তাদের থেকে অনেক বেশি রাষ্ট্রীয় সুরক্ষা বা দেশপ্রেম ব্যাপারটা বিএসএফ এর জওয়ানরা, অফিসাররা বোঝেন, অনেক ভালোভাবেই বোঝেন। তারা এটা খুব ভালোভাবে জানেন যে বাংলাদেশ সাংঘাতিকভাবে প্রভোকেশন দেওয়ার চেষ্টা করছে। এই প্ররোচনায় বিএসএফ কোনো মতেই পা দেবে না। তার মানে এই নয় যে বিএসএফ দুর্বল। তোমার মনে আছে, আমি মহাভারতের উদাহরণ দিয়ে বলি যে শ্রীকৃষ্ণ কিন্তু 101 বার হওয়াতে তারপর যা ব্যবস্থা করার সেটা সুদর্শন চক্র করেছিল। এখন আমি কাকে করেছিল সেই নামটা নিচ্ছি না, কারণ এন্ড অফ দ্য ডে তিনিও মহাভারতের চরিত্র। তো বাংলাদেশের এই সাম্প্রদায়িক সন্ত্রাসবাদীদের যারা চামচা বেলচারা রয়েছে তাদের আমি গৌরবান্বিত করতে চাই না মহাভারতের কোনো ক্যারেক্টারকে দিয়ে। তো বিএসএফ যেটা করেছে, বিএসএফ এটা অভিনন্দনের যোগ্য। এবং বিএসএফ এর জওয়ানদের এবং পুরো ফোর্সকে যে আধিকারিকরা বা যে গাইডলাইন ভারত সরকার দিয়েছে, যারা দিয়েছে তাদেরও অত্যন্ত আমি অভিনন্দন জানাতে চাই যে খুবই ভালো কাজ করেছেন, এটা কোনো সন্দেহ নেই। এখন দ্বিতীয় প্রশ্ন যেটা তোমার, যে বাংলাদেশ কি করতে চাইছে, বাংলাদেশ প্রভোকেশন করতে চাইছে, বাংলাদেশ প্ররোচনা দিতে চাইছে, এটাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আমি বহুবার বলেছি, আজকে আবার রিপিট করছি, বাংলাদেশ ভারতের সঙ্গে কোনো মতেই সরাসরি যুদ্ধে যাবে না। সাধারণ মানুষকে বুঝতে হবে দুটো জিনিস। এক, সাধারণ মানুষের আবেগ দিয়ে রাষ্ট্রীয় সুরক্ষা হয় না। রাষ্ট্রীয় সুরক্ষার কিছু নীতি নিয়ম রয়েছে, স্ট্র্যাটেজি রয়েছে, ট্যাকটিক্স রয়েছে। সেটা টেলিভিশন চ্যানেলের বা ইউটিউব চ্যানেলের স্বল্প পরিসরে বোঝানো সম্ভব নয়, এবং তারা বুঝতেও পারবেন না, এবং আমাদেরও বোঝানোটা উচিত নয়। মোদ্দা কথা এটাই, কারোর মনে যদি কোনো রকম সন্দেহ থাকে যে বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারত সরকার তারা দুর্বল,
তাহলে ভুল ধারণা নিয়েছেন। এটা যদি বাংলাদেশের লোকরা জানেন বা বাংলাদেশের এই ইউনূসের অসাংবিধানিক সরকার তারা যদি ভাবে যে বিএসএফ দুর্বল বা ভারত সরকার দুর্বলতা দেখাচ্ছে, তাদের সেই ভুল ভ্রান্তিটা ভেঙে যাবে অচিরেই। এখনো 100 পুরো হতে একটু দেরি আছে, করে যাক, যতক্ষণ করবে করুক। ভারতের মাটিতে পা দিয়ে ওরা যদি আরো বাড়াবাড়ি করে ফিরে যাবে না, এইটুকু অন্তত বলতে পারি। হ্যাঁ, এক্ষুনি আপনি দীপাঞ্জন দা যে কথাটা বললেন যে কোনোভাবেই ভারত এই প্ররোচনায় পা দেবে না, বাংলাদেশ প্ররোচিত করার চেষ্টা করছে ভারতকে, এবং সেখানে দাঁড়িয়ে ভারত এখন মৌনব্রত ধারণ করে রেখেছে এই সমস্ত বিষয় নিয়ে। বিএসএফ কেও যেটা দেখা যাচ্ছে খুব সাবধানে বিষয়টাকে হ্যান্ডেল করছে। সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন যে মোদী সরকার তো 56 ইঞ্চির ছাতি নিয়ে বড়াই করেছিল, তাহলে এখন বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে ভারত কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? ভারতকে তো কেউ বাধা দেয়নি, কঠোর জবাব দিচ্ছে। দেখো, আমি রাজনৈতিক ব্যক্তিদের রাজনৈতিক মতামত বা বক্তব্যের জবাব দেই না, সেটা আমার রুচিরও নয় এবং আমার পদমর্যাদার সঙ্গেও। আমি প্রাক্তন হলেও আমার যে পদমর্যাদা সেটা তো আর ওই বেআইনি ভাবে কিনে আনা নয়, বা ওই যে ফেক MBA ডিগ্রি বা ডক্টরেট ডিগ্রি সেগুলো নয়। সুতরাং আমি আমার পদমর্যাদা এবং আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি যে এই সমস্ত রাজনৈতিক নেতাদের যা মন্তব্য যা বক্তব্য সেটা ওনাদের নিজেদের কাছে রাখুন। ভারত সরকার এত ঠুনকো নয় যে কোথাকার কোনো এক চ্যাংড়া ছোকরা ফোচকে ছোড়া কিছু বললো আর ভারত সরকার বা বর্ডার সিকিউরিটি ফোর্স বা ইন্ডিয়ান আর্মি সেই কথায় ওই লাফাতে লাফাতে গিয়ে যুদ্ধে চলে যাবে, হাল্লা চলেছে যুদ্ধে টাইপের এগুলো। আমরা এগুলো জবাব দেওয়াটা মানেই সেই সমস্ত মানুষকে গুরুত্ব দেওয়া। আমি ফোচকে ছোড়াদের কথার কোনো গুরুত্ব দেই না। কিন্তু এই যে আপনি বললেন হাল্লা চলেছে যুদ্ধে, সেখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে বাংলাদেশে যেভাবে মানে ভারতের সঙ্গে যুদ্ধ করতে আসলে মানে ভারত যুদ্ধ করতে চাইছে না, বাংলাদেশ যুদ্ধের জিগির তুলছে যে ভারতকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভারত যেন যুদ্ধ করে, এরকম একটা জিগির তুলে রয়েছে, যেখানে তারা জানে যে ভারত যদি এখন যুদ্ধে নামে বাংলাদেশের সঙ্গে, তাহলে বাংলাদেশের বেশিক্ষণ সময় লাগবে না শেষ হয়ে যেতে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে যেমন হীরক রাজার দেশে আমরা দেখেছিলাম যে একটা চেম্বার আছে যেখানে মগজ ধোলাই করা হয়, সেই রকমই মগজ ধোলাই হয়তো বাংলাদেশের খারিজি মাদ্রাসাগুলোতেও করা হচ্ছে, যার ফলে সেখানকার মানুষজনের মাথা সঠিকভাবে কাজ করছে না, ফলে তারা এরকম হাল্লা চলেছে যুদ্ধের মতো জিগির তুলে ছুটে আসছে ভারতের দিকে। আপনার কি তাই মনে হয়? দেখো, প্রথমত যে খারিজি মাদ্রাসা সারা পৃথিবীতে, বাংলাদেশ ছেড়ে দাও, সারা পৃথিবীতে খারিজি মাদ্রাসা ব্যাপারটাই অত্যন্ত সন্দেহজনক। তুমি শুনলে হতচকিত হয়ে যাবে। পাকিস্তান সরকার তারা কিন্তু এখন খারিজি মাদ্রাসা নিয়ে তারা চিন্তিত। এবং আমি নিশ্চিত তোমার হয়তো মনে থাকবে যে বছর 8-10 আগে পাকিস্তান আর্মি একটা বিরাট অ্যাকশন নিয়েছিল এগেনস্ট একটা খারিজি মাদ্রাসা বা মসজিদ, যেটা লাল মসজিদ নামে খুব কুখ্যাত ছিল, যেটা বলা হতো সন্ত্রাসবাদীদের নার্সিংহোম, আতুর ঘর। সে লাল মসজিদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল এবং বহু লোক মারা গেছিল। এই যে বাংলাদেশে যারা রয়েছেন, যারা এখন এই লাফাচ্ছেন ইউনূসের অসাংবিধানিক যে উপদেষ্টা পরিষদে যে সমস্ত লোকজন রয়েছেন, ডক্টর নজরুল আসিফ বলো বা এই মাহমুদ নাকি নামও ভুলে যাই, হোয়াট এভার, বা বিএনপির কিছু নেতা, এরা যারা লাফাচ্ছে, এরা এটা খুব ভালো করে জেনে রাখুক যে এই খারিজি মাদ্রাসার সম্পদ নিয়ে যদি কোনো রাষ্ট্রকে চলতে হয় তার পরিণাম কিন্তু সেটাই হবে যেটা আজকে পাকিস্তান নিজের চোখে দেখছে। এখন খারিজি মাদ্রাসাতে কি হয় সেটা সারা পৃথিবী জানে। পাকিস্তান খুব উদ্বিগ্ন এবং 2022-এর পাকিস্তানের রেকর্ড, আমি অন রেকর্ড বলছি, আমি নিশ্চয়ই প্রোগ্রামের পরে আমি সেগুলো লিঙ্কগুলো পাঠিয়ে দেবো, যা তোমাদের কেউ চ্যালেঞ্জ করলে সেগুলো তুলে দেখাতে পারবে। অফিসিয়ালি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মোটামুটি 550 মাদ্রাসা রয়েছে আর 250 রয়েছে খারিজি মাদ্রাসা, মাত্র 250। পুরো পাকিস্তান রাষ্ট্র, যে পুরো পাকিস্তানে 20,000-21,000-এর মতো খারিজি মাদ্রাসা রয়েছে, যেটা নিয়ে পাকিস্তান আর চিন্তায় পড়েছে। আর আমাদের ভারতের কথা আমি ছেড়ে দিলাম, আমরা যে রাজ্যে বাস করি শুধু সেই পশ্চিমবঙ্গে, আমি আমার মন্তব্য বলছি না,
মার্কেটে, আই মিন অবভিয়াসলি সোশ্যাল মিডিয়াতে এবং সব জায়গাতে অ্যাভেলেবল, একটি কলকাতার এবং ওটা ন্যাশনাল টিভি চ্যানেলে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বিতর্কিত কুখ্যাত বিধায়ক হুমায়ুন কবির, তিনি একটা, হুমায়ুন কবির ওই আইপিএস ভদ্রলোক নন, এই হুমায়ুন কবির নর্থ বেঙ্গলে বোধহয় মুর্শিদাবাদ বা মালদার, তিনি মাঝে মাঝেই বলেন যে 30% হিন্দুকে কেটে গঙ্গায় ফেলে দেবো এটসেট্রা এটসেট্রা। সেই হুমায়ুন কবিরের একটা বক্তব্য রয়েছে এবং সেখানে যেটা আমরা যেটা জানতাম উনি ওটাকে কনফার্ম করে বলছেন। 2000 বাম সরকারের শেষ দিন অব্দি 2011 অব্দি পশ্চিমবঙ্গে খারিজি মাদ্রাসার সংখ্যা ছিল 11,000 বলে উনি চুপ করেছেন এবং তারপর স্বীকার করছেন যে 2011 থেকে 2024 অব্দি এই 13 বছরে খারিজি মাদ্রাসার সংখ্যা অঙ্কের হিসাবে কতটা হবে। আমি যদি ধরেও নিলাম যে সেটা 11,000-এর অর্ধেক 5,500 হয়, তাহলে 16,000 মাদ্রাসা, খারিজি মাদ্রাসা শুধু পশ্চিমবঙ্গে রয়েছে। আমি ভারতের কথা ছেড়ে দিলাম, যেখানে পাকিস্তান, পুরো পাকিস্তানে 20-21,000, সেখানে শুধু পশ্চিমবঙ্গে রয়েছে 15 থেকে 16,000। আমি খুব কনজারভেটিভ একটা ফিগার নিলাম। এবং এই খারিজি মাদ্রাসা যে সমস্যা, সেটা 2000 সম্ভবত, আমার যদি ভুল না হয়, 2004 সালে বামফ্রন্টের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উনি প্রেস কনফারেন্স করেছিলেন এবং সরকারি একটা সিদ্ধান্ত ছিল যে খারিজি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হবে। বহু লোক বাংলাতে, তোমাদের দর্শকদেরও হয়তো খারিজি মাদ্রাসা ব্যাপারটা হয়তো অনেকে জানেন না। দেখুন, মাদ্রাসা ব্যাপারটা একটা আলাদা ব্যাপার, ঠিক আছে। মাদ্রাসাতে আধুনিক বিজ্ঞান পড়ানো হয় না, মাদ্রাসা থেকে কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা কম্পিউটার স্পেশালিস্ট বেরোয় না, ঠিক আছে, আমি এগ্রি করছি। কিন্তু এটা একটা স্বীকৃত, তাদের পঠন পাঠন পদ্ধতি রয়েছে, সিলেবাস রয়েছে, তারা ফোকাস তাদের থাকে ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করা, সেটা কোনোটাই খারাপ নয়, ঠিক আছে। কিন্তু এই মাদ্রাসাগুলো সরকারের অনুমোদিত, সরকারি অনুদান প্রাপ্ত। তার জন্য এই কি ধরনের পড়াশোনা হবে, কি সিলেবাস হবে, পঠন পাঠন, কারা চাকরি করছেন, কারা এখানে ভর্তি হচ্ছেন, পড়াশোনা করছেন, সবগুলো সরকার নিয়ন্ত্রিত। সরকারের কাছে তার হিসাব থাকে, প্রশাসনের কাছে সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য থাকে, যেমন সরকারি স্কুলগুলোতে থাকে বা সরকারের অনুমোদন প্রাপ্ত বা অনুদান প্রাপ্ত স্কুলগুলোর মধ্যে থাকে। খারিজি মাদ্রাসাটা তো সম্পূর্ণ বেআইনি। খারিজি মাদ্রাসায় না সরকারের অনুমোদন থাকে, না সরকার তাকে অনুদান দেয়, না তাদের কি সিলেবাস, কি পড়ানো হচ্ছে, কারা পড়াতে আসছে, কারা পড়ছে, তারা পড়ে কি করবে, এই কোনো ব্যাপারে সরকারের বা প্রশাসনের বা পুলিশের কোন রকম নিয়ন্ত্রণ থাকে না। সেই জন্য সেটাকে খারিজ, মানে বাতিল করে দেওয়া, খারিজি মাদ্রাসা। এখন সমস্যাটা হচ্ছে এই একটা জায়গায়, আজকে পশ্চিমবঙ্গে, তোমরা তো সাংবাদিক, সংবাদ একটা চ্যানেল চালাও, তোমরা একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে একটা খবর আমাকে দিতে পারবে যে পশ্চিমবঙ্গে সরকারি অনুদান প্রাপ্ত হোক বা না হোক, সরকারি অনুমোদন ছাড়া কোনো স্কুল কিন্তু হতে পারে না। একটা বোর্ডের হতে হবে তাকে, আর সিবিএসই বোর্ড অথবা আইসিএসই বোর্ড অথবা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গে কতগুলো এরকম স্কুল রয়েছে প্রাইভেট, সরকারের তো হবেই না, প্রাইভেট স্কুল রয়েছে যেগুলো অনুমোদন নেই, বা যেগুলোকে আমি বাংলা ভাষায় বলতে পারি এই খারিজি স্কুল বিদ্যালয়। সেখানে 17-18 হাজার খারিজি মাদ্রাসা এখনো কি করে রয়েছে। 2011-তে যদি 11,000 থাকে, 14 অব্দি তার সংখ্যাটা কমেনি, বরং বহুগুণ বেড়েছে। এটা আমি বলছি না, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলছেন, এবং উনি বলছেন উনি নিজে একটি মাদ্রাসার, সরকারি অনুমোদন প্রাপ্ত, অনুদান প্রাপ্ত মাদ্রাসার উনি প্রেসিডেন্ট, এবং উনি বলছেন যে খারিজি মাদ্রাসাগুলোতে আমাদের কোনো কন্ট্রোল থাকে না, আমরা কিছু জানি না, উনি দায়ভার ছেড়ে দিচ্ছেন। উনি বলছেন ওটা তো পুলিশ বুঝবে, প্রশাসন বুঝবে। স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী একই তো মন্ত্রী, ওনাকে জিজ্ঞাসা করতে চাই যে পশ্চিমবঙ্গে কতগুলো খারিজি বিদ্যালয় রয়েছে আর কতগুলো খারিজি মাদ্রাসা রয়েছে, এই নিয়ে একটু বিধানসভায় কথা বলুন না, তাহলেই বুঝতে পারবে এটা জনগণ যে খারিজি মাদ্রাসার প্রতি দয়ার কারণটা কি। হঠাৎ করে তো দয়া হয় না।
একদিকে পাকিস্তানের ওপর যখন পরপর তালিবান আঘাত হানছে, অন্যদিকে দেখা যাচ্ছে ঠিক একই সময়কালে বাংলাদেশের ওপরেও কিন্তু আরাকান সেনা অ্যাটাক করছে, বাংলাদেশ ভূখণ্ডে তারা ঢুকে পড়েছে। এবং এর মাঝখানে যে সুপার পাওয়ার হিসেবে রয়েছে ভারতবর্ষ, এবং ভারতবর্ষের প্রতি দুটো শত্রু মনোভাবাপন্ন দেশ, একদিকে বাংলাদেশ একদিকে পাকিস্তান, পূর্ব দিকে বাংলাদেশ পশ্চিম দিকে পাকিস্তান, তাদের ওপরে তাদের প্রতিবেশীরা অ্যাটাক করছে। মাঝখানে ভারতবর্ষ একেবারে ধ্যানস্থ বুদ্ধের মতো চুপচাপ রয়েছে, কোনো কথা বলছে না। এখানে এই বিষয়টা দেখে সকলের মানে একটা মানুষের মধ্যে প্রশ্ন উঠছে যে তাহলে কি ভারতই এমন কোনো মানে চুপচাপ এমন কোনো দাবার বোর্ড সাজিয়ে কিছু ঘুঁটি চালছে, যেখানে দাঁড়িয়ে ভারত নিজে হয়তো অন্ধকারে রয়েছে কিন্তু সামনে থেকে খেলাটা খেলে দিচ্ছে অন্য কেউ। এটা একটা ভারতের বিরাট বড় স্ট্র্যাটেজি, যেটা আমরা কেউ জানি না বাবা, বুঝতে পারছি না, এরকম কিছু হতে পারে? শক্তিশালী লোকেরা তারা কখনোই শক্তি প্রদর্শন করে না যতক্ষণ না আত্মরক্ষার প্রয়োজন হয় বা অন্যায় অবিচারের প্রতিবাদ করতে হয়। আর সেটা যদি না করে, যদি সে কথায় কথায় গুন্ডামি করে, তাকে গুন্ডা রাষ্ট্র বলে, তাকে শক্তিশালী রাষ্ট্র বলে না, তাকে তার বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখার উচিত নয়। ভারত বিশ্বগুরু হচ্ছে, বিশ্বগুরু হওয়ার রাস্তায় চলেছে। ভারত যদি সংযম দেখাতে না পারে, পৃথিবীর চতুর্থ সামরিক শক্তিতে চতুর্থ নম্বরের যে রাষ্ট্রটি রয়েছে তারা যদি সংযম দেখাতে না পারে, তাহলে ভারতের সঙ্গে পাকিস্তানের বা সিরিয়ার বা আফগানিস্তানের পার্থক্য কি রইল? পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারত, তাহলে ভারত আর আফগানিস্তানের তালিবানের সরকারের কি পার্থক্য রইল? ভারত নিশ্চিতভাবে যা করার করছে, এবং সেটা নিশ্চয়ই পাবলিক প্লেসে বা পাবলিক ডোমেনে সেটা নিয়ে আমি অন্তত লোকে আলোচনা করতে পারে। আমি বিশেষজ্ঞ হিসাবে এবং যেহেতু সরকারের একটা অংশ ছিলাম, মানে এক্সিকিউশন পার্টে, তো সরকারি এক্সিকিউটিভ পার্টের একটা অংশ হিসাবে আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না যে ভারত কি কি করতে চাইছে। তবে হ্যাঁ, এটা অতীতে দেখা গিয়েছে যে ভারতের দিকে যারা আঙ্গুল তুলেছে বা ভারতের নাগরিকদের ক্ষতি করার চেষ্টা করেছে, ভারতীয় নাগরিকদের রক্তপাত করিয়েছে, ধ্বংস করেছে ভারতবর্ষকে অনেক জায়গাতে, সহস্র রক্তপাত, সহস্র ক্ষত থেকে রক্তপাত, পাকিস্তানের স্বপ্নকে সফল করার চেষ্টা করেছে। তাদের মধ্যে বহু লোক কিন্তু ন্যায় বিচার পেয়ে গিয়েছে। তারা পাকিস্তানের জেলে থাকুক, তারা পাকিস্তানের কোনো গুহায় গিয়ে লুকিয়ে থাকুক, এখন তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। ওরা বুঝতে পারছে যে পাকিস্তানের জেলে থাকাটাও আমাদের জন্য নিরাপদ নয়, পাকিস্তানের কোনো দুর্গম অঞ্চলে গুহাতে লুকিয়ে থাকাটাও আমাদের জন্য নিরাপদ নয়, কারণ ভারতের ন্যায় বিচার ওখানে পৌঁছে যাচ্ছে। ভারতের ন্যায় বিচারের ব্রহ্মাস্ত্র, তাকে আটকানোর ক্ষমতা কোনো অত্যাচারী বা কোনো সন্ত্রাসবাদীর হয়নি, হবেও না। এবং সেটা যেখানে যা করার ঠিক ঠিক জায়গাতে করবে, এটা আমি বিশ্বাস করি, এবং ঠিক রাস্তাতেই ভারত এগোচ্ছে। এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি দাবি করেছেন যে বাংলায় নাকি কোনো জঙ্গি নেই, এবং একই সঙ্গে তিনি বলছেন যে সংখ্যালঘু মুসলিমরা দেশের সাধারণ মানুষের কাছে তারা উগ্রপন্থী হিসেবে প্রতিভাত হচ্ছে, যেখানে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী বা মহাত্মা গান্ধীর মতো বিখ্যাত রাষ্ট্রনেতা যারা ছিলেন তাদেরকে কেউই কিন্তু তাদের যখন হত্যা করা হয়েছিল সেই হত্যার সঙ্গে কোনো মুসলিম যুক্ত ছিল না। এবং যারা বাংলাদেশে উগ্রপন্থা চালাচ্ছে তাদেরকে আমি বলছি যে তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু সকলকেই এই একই দোষে দুষ্ট করা হচ্ছে, সেটার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই। তিনি প্রকাশ্য মঞ্চ থেকে এই কথা বলেছেন। উনি বলেছেন যে উনি বিশ্বাস করেন বা ওনার কাছে খবর আছে যে কোনো পশ্চিমবঙ্গে কোনো জঙ্গি নেই। আমি চমৎকৃত হলাম, ওনার কাছে খবর আছে, তো ওনাকে ইমিডিয়েট স্বরাষ্ট্রমন্ত্রী করে দেওয়া উচিত পশ্চিমবঙ্গে, কারণ সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী ঠিকঠাক কাজ করতে পারছেন না। এবং ওই হুমায়ুন কবিরও বলেছেন যে দিদি অত্যন্ত ব্যস্ত, স্বরাষ্ট্রমন্ত্রী কাজটা ঠিকভাবে করতে পারছেন না। তো এই পুরনগর উন্নয়ন মন্ত্রীকে বা মেয়রকে স্বরাষ্ট্রমন্ত্রী করে দেওয়া হোক, এক নম্বর। দ্বিতীয়ত, ওনার ইন্টেলিজেন্স এত দুর্ধর্ষ যে উনি খবর নিয়ে জেনে গেছেন পশ্চিমবঙ্গে কোনো জঙ্গি নেই। ওনার সরাসরি দায়িত্বের মধ্যে মেয়রের দায়িত্ব এবং পুর নগর উন্নয়ন মন্ত্রী দুটোরই দায়িত্বর মধ্যে পড়ে কিছুদিন আগে খিদিরপুরে বা ইকবালপুরে কোথাও একটা বড় সড়ো বিল্ডিং ভেঙে পড়েছিল, বেশ কিছু লোক মারা গেছিল, এবং উনি বলেছিলেন যে এটা যে বেআইনি বিল্ডিং, আমার কাছে কোনো খবর ছিল না। ওনার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে একটা জায়গাতে বেআইনি 4 তলা বাড়ি হয়ে গেছে, সেই খবরটা ওনার কাছে নেই। কোথায় জলাভূমি বুঝিয়ে যাওয়া হচ্ছে সেই খবর ওনার কাছে নেই। আর জঙ্গি আছে কি আছে না সেই খবরটা তো ওনার কাছে যদি থাকে না থাকে দুটোই খুব বিপজ্জনক।
তার মানে হয় ওনার পারমিশন নিয়ে আসতে হবে জঙ্গিদের, অথবা উনি জেনে শুনে চোখ বন্ধ করে রয়েছেন। দুটোই কিন্তু উত্তর খুব বিপজ্জনক। না, দ্বিতীয় যেটা, এই কথাটা কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি যে সমস্ত মুসলিম ধর্মাবলম্বী তারা জঙ্গি, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। আমি কিন্তু জিহাদ নিয়ে আমি আমার জীবনের ৩৫ বছর আমি কাজ করেছি, আমি পড়াশোনা করি, আমি চর্চা করি আজকের দিনেও জিহাদ নিয়ে। জিহাদের ভুল ব্যাখ্যা করে এক শ্রেণীর ইসলামিক ধর্মাবলম্বী তারা এই সন্ত্রাসবাদটা ঘটায়। আমি আমার বাড়িতে পবিত্র কোরআন শরীফ রয়েছে এবং আমি যত পড়েছি, আমি জানি না কজন ইসলামিক ধর্মাবলম্বী কোরআন পড়েছেন। কোরআনের হাদিস আয়াত বায়াত আমি যতটা পড়েছি, এবং আমি আজও যদি আমি অনেক সময় এরকম কনফিউজ হই লোকের কথা শুনে যে এগুলো কি ব্যাখ্যা দিচ্ছে জিহাদের, এবং আমি এখনো কোরআন যখন পড়ি সে কোরআন কিন্তু আমি আজ পর্যন্ত এরকম হয়নি যে আমি হাত পা মুখ না ধুয়ে, যেটাকে অজু, আমি হাত পা মুখ ধুয়ে মুছে আমি ভালোভাবে পবিত্র মন নিয়ে কোরআন পড়ি, যেরকম ভাবে আমি ভগবত গীতা পড়ি। কোরআনে কোথাও লেখা নেই যে ভিন্ন ধর্মের লোকদের হত্যা করে, শিশু নারী বৃদ্ধ বৃদ্ধা তাদের হত্যা করে জিহাদ হয়। এটা যারা এই মিস ইন্টারপ্রেট করছে যে ইসলামিক ধর্মাবলম্বী লোকেরা, তারা হচ্ছে সন্ত্রাসবাদী। যেমন ধর্মের সন্ত্রাস হয় না, তেমনি সন্ত্রাসেরও কোনো ধর্ম হয় না। এটাতে কোনো, আমি প্রথম বোধহয় এই ভদ্রলোকের সঙ্গে আমি একমত হলাম। কিন্তু এটা যদি উনি বলে থাকেন, উদাহরণ দিয়ে থাকেন যে ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধীর উদাহরণ দিলেন, রাজীব গান্ধীকে হত্যা করেছিল এলটিটি, ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল খালিস্তানি সমর্থক, কারেক্ট? তাহলে তো বলতে হয় যে খালিস্তানি মানে সমস্ত শিখেরাই উগ্রপন্থী, তা তো নয়। কিন্তু এই তথ্যটা তো সে অস্বীকার করতে পারেন না ওই ভদ্রলোক। আমি জানি না, ওদের আবার একটু পড়াশোনা করার সমস্যা রয়েছে, তো উনি ওনার দলের দু একজন তো পড়াশোনা করার জন্য লোক আছে, তাদের সঙ্গে কথা বলে জানতে পারবেন। কাশ্মীরের কথা বলছি, ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ কাশ্মীর। 1948-49 স্বাধীনতার পরবর্তী সময় থেকে 2022 অব্দি, 370 যবে অবলুপ্তি হয় তার আগে অব্দি, শুধু কাশ্মীরে অ্যাপ্রক্সিমেটলি, খুব যদি বল না হয়, 73,000 মানুষ মারা গেছিলেন সিভিলিয়ান। আমি তার মধ্যে আর্মি প্যারামিলিটারি লোকদের আমি নিচ্ছি না, বা কাশ্মীর পুলিশের লোক নিচ্ছি না। 73,000 লোক মারা গেছিলেন। ওখানে তো ওই কোন হিন্দু সন্ত্রাসবাদী কোট আনকোট, খালিস্তানি সন্ত্রাসবাদী কোট আনকোট, বুদ্ধিস্ট সন্ত্রাসবাদী কোট আনকোট তো কেউ যায়নি। এটা জবাব দিন উনি। নাকি উনি মনে করেন যে ওটা স্বাধীনতার লড়াই কাশ্মীরের তথাকথিত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে? তাহলে ওনাকে আল্লাহ টাইগার্স, জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট, হিজবুল মুজাহিদিন, জৈশে মোহাম্মদ, লস্কর-ই তৈবা এদের স্বাধীনতা সংগ্রামের সংগঠন বলতে হবে? সেটা বলুন, খোলসা করুন না উনি এদিকে আছেন না ওদিকে আছেন, সেটা তারপরে আমরা সেই ওনার প্রশ্নের উত্তর দেব। যুদ্ধের জন্য সবসময় তৈরি থাকুন, সেনাবাহিনীকে এমনই বার্তা দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। এবং একই সঙ্গে সেনাবাহিনীর মহড়ার দৃশ্য দেখে সেনাবাহিনীর প্রতি তার আস্থা এবং ভরসা আরো বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের সেনাবাহিনী যাতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হয়ে উঠতে পারে, আধুনিক প্রশিক্ষণ পান, তার উপরেও জোর দেওয়া হয়েছে বলে আশ্বস্ত করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। নতুন করে বাংলাদেশে যুদ্ধের জিগির শুরু হয়েছে, কি বলবেন? এটা সারা পৃথিবীর ইতিহাস বলছে, যখন যে কোনো রাষ্ট্রে, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, সে প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানি হোক আর আজকের বাংলাদেশ হোক, যখন রাষ্ট্র শক্তি বা রাষ্ট্রনায়ক বুঝতে পারে যে আমি ভয়াবহ দুর্বিপাকে রয়েছি, জনতা এবার আমাকে চটি জুতো ছুঁড়ে মারবে এবং দেশের মানুষ মারা যাচ্ছে, দেশের মানুষের শ্বাসরোধ হয়ে যাচ্ছে, তখন মানুষের পুরো ফোকাসটা ডাইভার্ট করার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে জিঙ্গোইজম, যুদ্ধোন্মাদনা তৈরি করা। সে যুদ্ধোন্মাদনা এও তৈরি করছে। সামরিক শক্তিতে ভারত 4 নম্বরে পৃথিবীতে, আমেরিকা, রাশিয়া, চীন, তারপর চতুর্থ হচ্ছে ভারত, আর বাংলাদেশের স্থান 37 নম্বরে।
এবার 37 থেকে 5 নম্বরে আসতে গেলে বা 4 নম্বরে ভারতকে টপকে যেতে গেলে সব থেকে বড় যেটা দরকার, এক টেকনোলজি, দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক। অর্থনীতি তো এরকম অবস্থা, ভারত থেকে চাল, ডিম, খাসির মাংস, আলু, পেঁয়াজ না গেলে বাংলাদেশের মানুষটা না খেয়ে মরবে। বাংলাদেশের ডলার রোজগারের সব থেকে বড় সোর্স যেটা ছিল, সেই বস্ত্র শিল্প বাংলাদেশ থেকে 70-80% উঠে গেছে ভারতবর্ষের তামিলনাড়ুতে আর সুরাতে গিয়ে শিফট করছে। মাস দুয়েকের মধ্যে লোকে, এটা সমস্ত খবরের কাগজে ওপেনলি পড়তেই পারবেন, 70 লক্ষ পরিবার এর সঙ্গে সরাসরি জড়িত এবং এরা কর্মহীন হয়ে পড়ছে। তার উপরে ইউনুসের রোহিঙ্গা প্রীতি, আরাকান কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার দখল করেছে এবং ওরা বলেওছে আমরা সমস্ত রোহিঙ্গাদের আমরা ওখান থেকে বার করব, বাংলাদেশে ঢুকিয়ে দেবো। ওই বাংলাদেশে ঢোকা রোহিঙ্গাদের চাপ নিতে পারবেন? পারবেন না। ওনার রাষ্ট্রে, উনি তো অর্থনীতিবিদ, ওনার রাষ্ট্র থেকে লোকে প্রাণ বিপন্ন করে অনুপ্রবেশ করে ভারতে বিএসএফ এর গুলি খেয়েও ঢোকার চেষ্টা করে বেঁচে থাকার জন্য, একটা বড় অংশে, সবাই সন্ত্রাসবাদী নয়, অবৈধ অনুপ্রবেশকারী। তারা ঢুকে ভারতবর্ষের অর্থনীতিতে যে ভাগ বসাচ্ছে সেটা অত্যন্ত অন্যায়, অনুচিত কাজ। ভারতবর্ষের অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে। কিন্তু সবাই সন্ত্রাসবাদ করতে আসছে তা নয়, একটা বড় অংশ কিন্তু দুমুঠো ভাতের জন্য তারা ভারত থেকে এসে থাকছে, বাংলাদেশ ছেড়ে, ভিটে মাটি ছেড়ে। আগে উনি দেশের মানুষকে বাইরে যে এক্সোডাস হচ্ছে এটা বন্ধ করুন। আগে আমাদের গৌতম আদানি সংস্থার ওই 8,000 কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল সেটা দিন, কালকে আদানি যদি বন্ধ করে দেয় আপনার বাড়িতে লাইট জ্বলবে না, মোমবাতি জ্বালিয়ে বসতে হবে। আমি জানি না এই মোমবাতি উনি চীন থেকে আনবেন বা তুরস্ক বা পাকিস্তান থেকে আনবেন কিনা। তো বাংলাদেশের এই অবস্থা। এখন ইউনুস এগুলো বলবেই, ইউনুস ভয়াবহ চাপের মধ্যে রয়েছে। আমি যেটা বললাম যে এই চাপ থেকে বেরোনোর জন্য ওনাকে ভারত বিরোধী জিগির, যুদ্ধোন্মাদনা তৈরি করা এছাড়া কোনো অন্য অপশন নেই। ধর্মের জিগির তোলা, কারণ এছাড়া করবেনটা কি? আর ওনার আয়ু রাষ্ট্রপ্রধান হিসাবে দিন 12-14। ডোনাল্ড ট্রাম্প এসে গেলেই, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে উনি তো চিরকাল ইসলামিক জিহাদের বিরুদ্ধে, ধর্মান্ধ মৌলবাদীদের বিরুদ্ধে। উনি যদি এসে এমবার্গো দিয়ে দেন তাহলে তো শেষ। তাহলে ভারত থেকে আলু, চাল, পেঁয়াজ, খাসির মাংস সেগুলো যাবে না। বাংলাদেশের সাধারণ মানুষকে ঘাস খেয়ে থাকতে হবে। বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে কাকে আমরা এনে বসিয়েছি আমাদের নতুন স্বাধীনতা এনে দেওয়ার জন্য বাংলাদেশে। সেটা ইউনুস খুব ভালো করে বোঝেন, এন্ড অফ দ্য ডে অর্থনীতিবিদ। এই জন্য এই সমস্ত হুমকি দেওয়া, লোককে বোকা বানানোর চেষ্টা করা, কোনো মানুষকেই সারা জীবনের জন্য বোকা বানানো যায় না। মাসখানেকের মধ্যেই এই সমস্ত বোকা বানানোর যে ফানুস তৈরি করছে ফেটে যাবে। না, কিন্তু বিষয়টা হচ্ছে দীপাঞ্জন দা, যে যুদ্ধ জিগির তুললেও যুদ্ধটা যুদ্ধর মতো তো হওয়া উচিত, বা সে এটার জন্য আমরা ভারতের যে সেনাবাহিনী তাদের যখন দেখেছি তারা মহড়া নিচ্ছে বা যৌথ মহড়া নিচ্ছে অন্য কোনো দেশের সেনাবাহিনীর সঙ্গে, তার একটা আলাদা স্টাইল রয়েছে। যেখানে যৌথ মহড়া নেওয়া হচ্ছে সেটা একটা যুদ্ধের মতো জায়গা তৈরি করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের আর্মিকে দেখা যাচ্ছে যে তারা নাকি সরষে ক্ষেতের মধ্যে ট্যাঙ্ক চালিয়ে মহড়া নেওয়া হচ্ছে, যুদ্ধের মহড়া করছে। এবং তার সঙ্গে তুরস্ক থেকে ড্রোনের পর এখন ট্যাঙ্ক নতুন করে কেনা হচ্ছে, ভারত এবং মায়ানমার সীমান্তে মোতায়েন করা হবে বলে। না, ব্যাপারটা হচ্ছে যে সর্ষে ক্ষেতের মধ্যে ট্যাঙ্কটা টেকনিক্যালি খুব যে খারাপ তা নয়, মানে ব্যাপারটা তো ট্যাঙ্ক তো যাবেই, যুদ্ধের সময় তো আর সে পাকা রাস্তা খুঁজে বার করবে না ট্যাঙ্ক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখো, তুরস্ক থেকে যে অস্ত্রগুলো আসছে অধিকাংশই বাতিল অস্ত্র। পাকিস্তান সেই অস্ত্রগুলো পাঠাচ্ছে বাংলাদেশকে, এবং কোনোটাই কিন্তু বিনা পয়সায় আসছে না, সবগুলোকে কিনতে হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের শিশুদের পঠন পাঠনের খরচা যে ব্যয় সরকারি, সেটাকে বঞ্চিত করে সেই টাকায় বাতিল অস্ত্র কেনা হচ্ছে। বাংলাদেশের অসুস্থ মানুষদের চিকিৎসার টাকা থেকে বঞ্চিত করে সেই টাকায় বাতিল অস্ত্র কেনা হচ্ছে। কারণ ইউনুসকে আরো টিকে থাকতে হবে কিছুদিন। একটা স্বপ্ন তো দেখছেন না, কোথাও থেকে কেউ না কেউ এসে ওনার একটা উদ্ধার করার চেষ্টা করতে পারে। কারণ এটা তো, মানে আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে ব্রহ্মস যে ভারত পরীক্ষা করলো কয়েকদিন আগে, একটা ব্রহ্মসের অ্যাপ্রক্সিমেট কস্ট হচ্ছে মোটামুটি 200 কোটি টাকা। আজকে যদি ভারত বলে বাংলাদেশকে, না ঠিক আছে তোমাদের আমরা 10খানা ব্রহ্মস দিচ্ছি 2000 কোটি টাকা, বাংলাদেশ কিনতে পারবে?
তো এই তো অবস্থা বাংলাদেশে, যে আদানির বিদ্যুৎ বিলের 8,000 কোটি টাকা দিতে পারে না, সে অস্ত্র কিনবে কোত্থেকে? তা তো সেই অবস্থাতেই নেই। তবে হ্যাঁ, এটা আমি বারবার বলছি বাংলার মানুষকে, তোমার শ্রোতাদের, দেখুন আমরা বাংলাদেশকে নিয়ে ফেসবুকে বা সমাজ মাধ্যমে আমরা মিমের ছড়াছড়ি, লোকে হাসি মজা করছে, আপনারা হাসি মজা করুন। আসল বিপদ যেটা, সেটা হচ্ছে নট ওয়ার, দ্য প্রক্সি ওয়ার, ছায়া যুদ্ধ। ওটা নিয়ে কথা বলুন, ওটা নিয়ে ভাবুন যে ছায়া যুদ্ধটা কিন্তু আপনার বাড়িতে, আপনার ঘরে এবং আপনার জীবনে সরাসরি অভিঘাত হানতে পারে। কারণ ছায়া যুদ্ধটাই হলো সন্ত্রাসবাদ। এবং নর্মাল যে যুদ্ধ, কনভেনশনাল ওয়ারফেয়ার, সেটা কিন্তু বর্ডারে ইম্প্যাক্টটা খুব বেশি হলে বর্ডারের দুদিকেই 50 কিলোমিটার, তার ভেতরে ঢোকে না। ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয়েছিল 71 সালে, কলকাতাতে কোনো ঘটনা ঘটেনি, হাওড়ায় কোনো ঘটনা ঘটেনি। যুদ্ধ যা হয়েছে ভারত বাংলাদেশ বা ভারত পূর্ব পাকিস্তান সীমান্ত বরাবর, খুব বেশি হলে 20, 30, 40 কিলোমিটার। কিন্তু যদি ছায়া যুদ্ধ হয়, যদি প্রক্সি ওয়ার, সন্ত্রাসবাদ, সেটা আপনার বাড়িতেও হতে পারে, আমার বাড়িতেও হতে পারে, শিয়ালদা স্টেশনে হতে পারে। আপনি ভিড়ে ট্রেনে উঠছেন সারাদিন অফিস করে, উল্টোডাঙ্গা স্টেশনেও ট্রেনে বম ব্লাস্ট হতে পারে, যেটা বম্বেতে হয়েছে। একদিনে 6খানা বম ব্লাস্ট ট্রেনের মধ্যে, 600 লোক মারা গেছে, 250-র উপর লোক মারা গেছে। এটা থেকে মানুষকে সচেতন হতে হবে। এটার ব্যাপারে সন্ত্রাসবাদকে মদত কারা দিচ্ছে, সন্ত্রাসবাদী কি করে তৈরি হচ্ছে, প্রশাসন কেন চোখ বন্ধ করে আছে, শাসক দল কেন চোখ বন্ধ করে রয়েছে, কেন সেগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করছে, কেন করা হচ্ছে, এটা যদি মানুষ বুঝতে না পারে, শুধু যুদ্ধ যুদ্ধ খেলা দেখবো বলে, তাহলে গুপিগান বাঘাবাইন দেখুক, হাল্লা চলেছে যুদ্ধে, মনে শান্তি পাবে। আমি বিশ্বাস করি না ভারত বাংলাদেশ যুদ্ধ হবে। প্ররোচনা দেবে যদি ভারত একটা গুলি চালায়, ভারত সেই ভুল করবে না।